গতকালকে বলেছিল আমরা যারা ধর্ণা মঞ্চে আছি 10,333 একটা ক্ষুদ্র একটা অংশ। তো আমি আজকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, আমাদের সঙ্গে ক্ষুদ্র অংশ না অন্য কোনো একটা সঙ্গে ক্ষুদ্র অংশ, এটা আজকে প্রমাণ। রাজ্যবাসী আজকে দেখেছেন আমাদের সঙ্গে 10,333 সদস্যের সংখ্যা কতজন। তবে মূল যে বক্তব্য সেটা হলো সংখ্যা দিয়ে সরকারকে বিচার করলে হবে না। আমি একটা জিনিস বলতে চাই, রাজ্য সরকারের কাছে সংখ্যা দিয়ে যদি বিচার করে ওনারা ব্যবস্থা করতে চান, কিন্তু সেটা কিন্তু ভুল। আমি বলবো বর্তমান রাজ্য সরকারকে আপনারা কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন, আমাদের কি দোষ ছিল। দোষ যদি থাকে, তার দোষ ছিল, তার দোষের কারণে, তাদের দোষের কারণে আজকে আমাদের এই অবস্থা, কিন্তু রাজ্য সরকারকে জানা উচিত। আমি বলবো যাতে অতি দ্রুত বর্তমান রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে আমাদেরকে কিভাবে স্থায়ী সমাধান করা যায়, সেই রাস্তা ওনাদেরকে কিন্তু আলোচনার মাধ্যমেই ঠিক করতে হবে। যদি যতদিন পর্যন্ত বর্তমান রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা থেকে দূরে সরে থাকে, কিন্তু আন্দোলন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হবে। এটা কিন্তু বাস্তব সত্য। আমি বলতে চাই, আমরাও চাই না এই কোভিড-19-এর মতো সিচুয়েশনে রাস্তার পাশে ঘুমিয়ে খোলা আকাশের নিচে দাবিয়ে কীভাবে আদায় করতে হয়, সেটাকে যদি জানান এভাবে দিতে হয়, সেটা কিন্তু জনকল্যাণকর সরকারের শুভ দৃষ্টি না। আমি বলবো আপনাদের যে শুভ হৃদয়, সেটাকে অতি দ্রুত আপনারা বিকাশ করুন। কারণ আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজ্যে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, সেটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। তাই আমি বলবো আপনাদের যে প্রতিশ্রুতি দেওয়াগুলি ছিল, সেটাকে আপনারা একটু মনে স্মরণ করিয়ে কিভাবে করা যায় সেটাই আপনারা ব্যবস্থা করুন। যার কারণে আমরা প্রথম থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছিলাম, আমরা খুমুলুঙের ধর্ণা মঞ্চ থেকে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চেয়েছিলাম, যদি রাজ্য সরকার আমাদেরকে সাহায্য করে, কিন্তু আমাদের এই সমস্যার সমাধানের রাস্তাও আমরা দিতে পারি। কি সেই রাস্তা? যখন আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম আমাদেরকে রক্ষা করার জন্য, সেই ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার আইনগতভাবে যদি আমাদেরকে সাহায্য করত, তো আজকে আমরা এই পথে বসতে হতো না। এই বাস্তব সত্যকে আমার মানতেই হবে। কারণ যখন আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম, তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে বর্তমান রাজ্য সরকারকে নোটিশ করেছিল, এই 10,323 তাদেরকে আপনারা কি করতে চান, তা আপনারা লিখিত আকারে সুপ্রিম কোর্টের কাছে জমা দিন। সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবে। কিন্তু আমাদের আবেদনের মধ্যে কয়েকটা পয়েন্ট ছিল, যে পয়েন্টকে নিয়ে যদি রাজ্য সরকার একটু সহৃদয় হয়, সেখানে কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারে। এক্সাম্পল, আমরা বলেছিলাম একটা জায়গাতে যেখানে আমাদের কনফিউজ, যাদেরকে নিয়ে যাদের চ্যালেঞ্জ হয়েছে তাদেরকে, এবং যাদের সিলেকশনকে চ্যালেঞ্জ হয়েছে, এই দুইটার মধ্যে আপনারা বাদ করুন। বাদ করে যাদেরকে কোন জায়গাতে রক্ষা করা যায় সেটাই আপনারা করুন। তো 127 হোক বা তৎকালীন রাজ্য সরকার শিক্ষা দপ্তরে 12,000 যে পোস্ট তৈরি করেছিল, সেখানে অ্যাবজর্ব করুন। আমাদের আবেদনটা ছিল সুপ্রিম কোর্টের কাছে বিচার করার, কারণ বিনা দোষী আমরা কিন্তু সাজা ভোগ কেন করব। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আমাদেরকে সেইভাবে কিন্তু সাহায্য করেনি। রাজ্য সরকার কি করেছিল, অনেক তালবাহনার পর 22 জুলাই 2020 সুপ্রিম কোর্টে আবেদন করে যে আমাদেরকে নন টেকনিক্যালি উইদাউট ইন্টারভিউ তারা গ্রুপ সি এবং গ্রুপ ডি, পৃথিবীর কোন আদালত
ভারতবর্ষের কোন রাজ্যের কোন আদালত নন টেকনিক্যালি উইদাউট ইন্টারভিউ চাকরি দিবে বলে অ্যাপ্রুভ করবে? সেটা তো আমাদের সঙ্গে তাল বাহানা, এক প্রতারণা। তখনই আমি বলেছিলাম রাজ্য সরকার আমাদের সঙ্গে প্রতারণা করছে, সেটা রাজ্য সরকারের করা উচিত ছিল না। উদাহরণস্বরূপ আমি বলি, আমরা যখন সুপ্রিম কোর্টে কেস করেছিলাম তখন এই শিক্ষক সংক্রান্ত 2টি রাজ্যেরও কেস ছিল সুপ্রিম কোর্টে। একটা হলো হিমাচল প্রদেশ আর একটা হলো অন্ধ্রপ্রদেশ। হিমাচল প্রদেশেও রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিকে নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল, সেই কেস পরবর্তীকালে সুপ্রিম কোর্টে দাখিল করা হয় এবং সুপ্রিম কোর্টে হিমাচল প্রদেশ রাজ্য সরকার শিক্ষকদের পক্ষে দাঁড়িয়ে সেই চাকরিটাকে রক্ষা করে এবং রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি ছিল সেটাকে বন্ধ করে এবং পরবর্তীকালে সেই রকম যাতে আর না হয় একটা বর্ষনা দিয়ে শিক্ষকদের চাকরি কিন্তু রেখে দেয়। এবং অন্ধ্রপ্রদেশে 100% রিজার্ভেশন করে, অর্থাৎ কোনো নিয়োগ নীতি ছিল না, সম্পূর্ণ এসটিদের 100% রিজার্ভেশন করে শিক্ষককে চাকরি দিয়েছিল। কিন্তু ওই শিক্ষকদের বিভিন্ন কারণ দেখিয়ে অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার সেখানে ভাষাগত সমস্যার কারণে ওই অংশের জনগণ ছাড়া ওই অঞ্চলে শিক্ষাদান করতে পারবে না, যার কারণে ভাষাগত কারণে তাদেরকে 100% রিজার্ভেশন করা হয়েছিল বলে এরকম একটা এফিডেভিট তারা জমা দিয়ে শেষ পর্যন্ত পরবর্তীকালে সেই রকম যাতে আর রাজ্য সরকার না করে সেই একটা ভর্ৎসনা করে, কিন্তু যারা চাকরি পেয়েছে তাদের চাকরিকে রেখে দেয়। তো আমাদের ত্রিপুরার সঙ্গে অন্যরকম বিচার হবে কেন? আমাদের বক্তব্য হলো এই জায়গার মধ্যে আমাদের প্রশ্ন ছিল, যদি রাজ্য সরকার আমাদের সত্যি সত্যি রক্ষা করার জন্য চেষ্টা করত তাহলে কিন্তু আমরা চাকরি ফিরিয়ে পেতাম। তবেও আমরা সুপ্রিম কোর্টে জাজমেন্টের পর কিছু পাইনি, সেই রকম না। ওই জায়গার মধ্যে একটা অংশে সুপ্রিম কোর্ট উল্লেখ করছে 10-2 পয়েন্টে যারা পিটিশনার কিন্তু তাদেরকে রাজ্য সরকার রাখতে পারে যদি তাদের নামে তারা যদি ওই হাইকোর্টে যখন বিচার চলছিল এই পিটিশনাররা যদি ওই সময় আবেদন করতো তাহলে তাদেরকে রাখতে পারবে না, আর যদি তাদের নোটিশ করা না হয় সেক্ষেত্রে তারা কিন্তু রাখতে পারে, সেরকম একটা পয়েন্ট ছিল। কিন্তু রাজ্য সরকার এটাকে ইগনোর করে চলে যায়। সেখানে আমাদের প্রশ্ন, সেখানে আমাদের বক্তব্য রাজ্য সরকারের কাছে। আর একটা জিনিস, রাজ্য সরকার 18 নম্বর প্যারা অনুসারে অল্টারনেট জব দিতেই পারে, এটা সম্পূর্ণ রাজ্য সরকারের স্বাধীন ব্যাপার। যদি একটু সহৃদয় হয়, যদি আমাদেরকে রক্ষা করতে চায়, কিন্তু রাজ্য সরকার এখনো রাস্তা আছে খোলা। যার জন্যই আমরা এই ধর্ণা মঞ্চ থেকে রাজ্য সরকারকে বার্তা দিচ্ছি। আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকারের কাছে বার্তা দিয়েছিলাম, আপনারা আসুন আমাদের সঙ্গে আলোচনা করুন এবং আলোচনা করে ওয়ে আউটটা কীভাবে করা যায়। আমরা যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন 3 অক্টোবর মহাকারণে মিলিত হয়েছিলাম, আমরা তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি যেমন দিয়েছিলাম এইভাবে আমরা প্রপোজালও জমা দিয়েছিলাম। এবং পরবর্তীকালে দীর্ঘক্ষণ আলোচনার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবির সঙ্গে যৌক্তিকতা স্বীকার করে এবং উনি বলে দিয়েছিল তখন 1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের সমস্যার আমি সমাধান করব। উনি বলেছিল 1 থেকে 2 মাস, কিন্তু যখন 2 মাস প্রায় শেষের পথে তখন আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলাম। আমরা যে দাবিটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করেছিলাম সেই দাবি সাপেক্ষে রাজ্য সরকার কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছে তা জানার জন্য। কিন্তু প্রথম যখন চিঠি দেয় কোনো জবাব দেয়নি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অফিসের তরফ থেকে। পরবর্তীকালে আমরা আবার চিঠি দেই 6 নভেম্বর, তাও কিন্তু রাজ্য সরকার আমাদের কোনো রিপ্লাই দেয়নি। কিন্তু রাজ্য সরকারের কাছে তখন যেমন দেওয়া হয়েছিল ঠিকভাবে আমরা রাজ্যপালের কাছেও চিঠি দিয়েছিলাম। রাজ্যপালের অফিস থেকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হয় নাকি কোভিড-19-এর কারণে নাকি আমাদের সঙ্গে রাজ্যপাল দেখা করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র 10,323 যখন কোনো আন্দোলন কোনো আলোচনা সরকারি আধিকারিকের সঙ্গে করব বা করতে যাচ্ছি তখনই ওনারা বলে দেয় কোভিড-19।
কোভিড-19টাকে শুধু 10,323-এর জন্য না সবার জন্য? আমরা অনেক জায়গায় দেখলাম কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল তারা কিন্তু সভা সমিতি করতে পারে, তখন কোনো কোভিড-19-এর প্রশ্নই আসে না। তো 10,323 যখন আলোচনা করতে যায়, আন্দোলন করতে যায়, তখন কোভিড-19 কেন? এটা আমাদের প্রশ্ন। তাই রাজ্য সরকারের কাছে এখনো আমরা এই ধর্মমঞ্চ থেকে অনুরোধ করব, আপনারা অতি দ্রুত আমাদের কিভাবে সমাধান করা যায় সেই রাস্তাটা খুঁজুন, বা আমাদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক আপনারা আলোচনায় আসুন। দরকার পড়লে যদি কোনো আইনের ব্যবস্থা করতে হয়, রাজ্য সরকারের অর্থের কোনো যদি সংকুলন হয়, সেই ব্যবস্থা 10,323 ব্যবস্থা করব। আমার অনুরোধ থাকবো ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে যাতে 10,323-এর সমস্যার সমাধান করা হয়। আমি বলবো যাদেরকে কোন জায়গাটায় ঠিক করে সমস্যার সমাধান করতে পারে সেই ব্যবস্থায় আপনারা গ্রহণ করুন, সেই রাস্তা আপনাদের কাছে আমরা সরে দিলাম। কিন্তু যদি আপনারা সেই রাস্তা না করেন এবং আমাদের আন্দোলনকে যদি খাটো মনে করেন, তাহলে হবে না। কারণ ভারতবর্ষের নাগরিক হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে দাবি কিভাবে আদায় করা যায় আমরা জানি। কারণ আমরা এখানে জয়েন্ট মুভমেন্ট কমিটি, আমরা কোনো রাজনৈতিক মঞ্চ না। এখানে আমরা সাদাও চিনি না, কালোও চিনি না, গেরুয়া চিনি না, লাল চিনি না, হলুদ চিনি না, নীল চিনি না, আমরা কোনো কিছু চিনি না। আমরা চাকরিচ্যুত, আমরা চাকরির জন্য আজকে এসেছি, চাকরি নিয়ে বাড়ি ফিরবো, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা এখানে রাজনৈতিক মঞ্চ ব্যবহার করি না, কারণ আমরা চাকরিচ্যুত। জানতে হবে আমাদের মূল দাবি চাকরির দাবি। এবং আমরা রাজ্যের বাসীর কাছে আবেদন রাখেছিলাম, যেহেতু আমাদের কাছে এখন কোনো বেতন নেই, টাকা পয়সা নেই, আমাদের আন্দোলন যদি করতে হয় কিন্তু কিছু সাহায্য সহযোগিতার দরকার। এবং রাজ্যবাসীর কাছে, শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছে এবং বিভিন্ন বুদ্ধিজীবী, সাংবাদিক এবং আইনজীবী তাদের কাছে আমরা সাহায্যের আবেদন করেছিলাম, এবং তারা আমাদের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। সেটাকে কিন্তু অনেক ধন্যবাদ তাদেরকে দিতে হয়, কারণ রাজ্যবাসীর সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের এই আন্দোলন আমরা সফল করতে পারবো না। এবং কিছু কিছু মহল থেকে আমাদের যে ঐক্যতাকে চক্রান্ত করে আবার দুর্বল করার জন্য চেষ্টা শুরু হয়েছে। এটা গত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করতে পারলাম। আমাদের ধর্ণা মঞ্চের সামনে আছে কেউ কেউ জয় শ্রীরাম বলল। আমরা জয় শ্রীরামও বলি না, কি রাম আমরা বুঝি না। রাম রামের জায়গায়, কৃষ্ণ কৃষ্ণের জায়গায়। এখানে রাম আর কৃষ্ণের মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানে বাটের জন্য আমাদের লড়াই। আপনি রাম বলুন না শ্যাম বলুন, সে দেখে আমার কোনো লাভ নেই। এখানে রামের ঘরেরও আছে, শ্যামের ঘরেরও আছে, সব ঘরেরই আছে। রাম শ্যাম বলে আমাদেরকে বই দেখানোর চেষ্টা করবেন না। আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে, কিন্তু ধৈর্যের সীমা যখন শেষ হবে আমরা তখন চিনব না কে রাম কে শ্যাম। আমরা যে দোষী তাদেরকে দোষী বলবো, যে নির্দোষ তাদেরকে আমরা নির্দোষ বলবো। সেটাই আমাদের ধর্ম। আমরা শিক্ষক, আমরা কি সত্য কি মিথ্যা বিচার করতে আমরা জানি। আমাদেরকে পরীক্ষা দেওয়ার উপদেশ দিতেই পারে, কিন্তু আমরাও শিক্ষক। আমরা পরীক্ষার উপদেশ কিভাবে দিতে হয় আমরা আরো ভালো করে জানি। ছাত্ররা কিভাবে নাম্বার তুলতে হয়, কিভাবে কি করতে হয় সেটা আমরাও জানি। হয়তো দিতে পারেন আমাদেরকে উপদেশ, সুপ্রিম কোর্টে সেইভাবে উপদেশ দিলে তো আরো কিছু ভালো হতো আমি মনে করি ব্যক্তিগতভাবে। আমাদের এই ধর্ণা মঞ্চ আমাদেরকে এইভাবে উপদেশ না দিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যদি উপদেশ দিতেন, কিন্তু আমরা আজকে এই রাস্তার মধ্যে থাকতে হতো না। সেটাকেই কিন্তু আমরা মানতে হবে। এবং এখন বলছেন পরীক্ষা, তাদের নিয়ে পরীক্ষা, কি পরীক্ষা? আমাদের দোষ যতদিন না পর্যন্ত প্রমাণিত হয় সেখানে পরীক্ষার প্রশ্ন কোথায়? আমার যখন অফার হাতে পেয়েছিলাম আমি, ওই অফারের মধ্যে কি লেখা ছিল? গোটে কোনো বিচার করে যদি অন্য কোনো ব্যক্তি, তবে আপনার চাকরি চলে যাবে, এমনকি লেখা ছিল অফারের মধ্যে। রাজ্য সরকারের যে নিয়োগ নীতি ছিল সেইভাবেই তো লেখা ছিল। 7 বছর পরে 10 বছর পরে চাকরি চলে যাবে, এমন তো আমার অফারে লেখা ছিল না। আমার সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল রাজ্য সরকারের যদি আমার 60 বছর বয়স পর্যন্ত থেকে চাকরি করতে পারবে বা
58 বছর বয়স পর্যন্ত যদি থাকে আমার চাকরি করতে পারবে। এখন আমি ধরে নিলাম রাজ্য সরকার যদি কোনো একটা কোম্পানি হয়, কোম্পানির যদি আমি জিনিসটা কিনলাম, আমার সঙ্গে কোম্পানির সিকিউরিটি কিন্তু 60 বছর। এই 60 বছরের মধ্যে যদি নষ্ট হয়ে যায়, সেই নষ্ট জিনিসকে রিপেয়ারিং করবে না নতুন জিনিস ফিরিয়ে দেবে, সেটা রাজ্য সরকারের দায়িত্ব এবং কর্তব্য। এই জায়গাটার মধ্যে আপনি সরে যান কেন? এই জায়গাটার মধ্যে আপনারা সরে যান কেন? আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমরা এখানে রাজনৈতিক মঞ্চ না। আমি কিন্তু আমার যুক্তির সঙ্গে, আমার দাবির সঙ্গে আমি কথা বলবো এবং আমার দাবির সাপেক্ষে আদায়ের জন্য আমি আন্দোলন করব। কেউ কিন্তু তাকে রুখতে পারবে না এবং রুখার চেষ্টা করবেন না। বলে দিচ্ছি, আমরা দাবি কিভাবে আদায় করতে হয় আমরা জানি। ভারতবর্ষের নাগরিক হিসাবে রাজনীতি যেমন করার যেমন সবার অধিকার, এবং দাবি আদায়ের আন্দোলন করারও কিন্তু সবার অধিকার, যে দাবি যুক্তিযুক্ত হয়। আমাদের দাবি প্রথম আপনারা বলে দেন, আমাদের দাবি কি অযুক্তি না যুক্তি? আগে এটা বিচার করুন, এরপরে পরীক্ষার কথা আপনারা বলুন। যদি তা না করেন, তা আমাদের সঙ্গে আলোচনায় আসুন, কি করা যায়। আমরা রাস্তা দেখিয়ে দিব, আপনারা কি করলে আমাদেরকে উদ্ধার করতে পারে। আমি মহাকারণে বলেছিলাম, যখন দীপক গুপ্তার জাজমেন্টকে 58টা রিট পিটিশনকে ক্লাব টুগেদার করে জাজমেন্ট দেওয়া হয়েছিল, তখন শুধুমাত্র 57টা রিট পিটিশনকে ইমপ্লিমেন্ট করে বাকি যে একটা রিট পিটিশন সেটাকে রেস্কিউ করা হয়। কেন করেছে, কি করেছে, কিভাবে হয়েছে সেটা আপনারা আগে পরিষ্কার করুন না। ওই রিট পিটিশনের 4 জন ডাইরেক্টলি রেসপন্ডেন্ট ছিল। এখন যদি ওই ডাইরেক্ট 4 জন রেসপন্ডেন্ট চাকরি করতে পারে, আমরা কোনো পক্ষপাতী ছিল না বা বিপক্ষেও ছিল না, আমরা কেন করতে পারবো না? এবং সুপ্রিম কোর্টের অর্ডার মূলে যদি তাদেরকে চাকরি রাখতে পারে, আমাদেরকে রাখতে পারবে না? একটা প্রশ্ন আপনারা আগে উত্তর দেন এই প্রশ্নে। তারা এখনো চাকরি করে, কিন্তু আমরা কোনো পক্ষেই ছিলাম না, দর্শকও ছিলাম না। দর্শক বললেও ভুল, আমরা জানি না। হঠাৎ করে ইলেকট্রনিক্স মিডিয়া এবং পরের দিন প্রিন্ট মিডিয়ার মধ্যে জানতে পারলাম 10,323 চাকরি শেষ। আরে কিভাবে হলো? আমাদেরকে তো নোটিশই করা হয়নি, যেটা সার্ভিস রুল সম্পূর্ণভাবে পরিপন্থী। তো সেটা দাবি করাটা আমাদের অপরাধ। যাই হোক, আমরা কারোর চাকরি টার্মিনেট হোক আমরা সেটা চাই না। আমাদের অনুরোধ থাকবো, ওই 4 জনের চাকরি থাকুক এবং তাদেরকে যেভাবে চাকরি রাখতে পারে সেই রকম ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। সেটাই হচ্ছে আমাদের আবেদন। আমরা জানি 8 মাস পকেটে যখন পয়সা নেই, আমাদের তো পরিবার আছে, মা বাবা আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে বাড়িতে। 8 মাস আমাদের বিনা দোষে আমাদের পকেটে কোনো পয়সা নেই। সেটা আমি সরকারকে দোষ আমি বলবো না, সরকারের যে আইন তৈরি করেছিল তাদের দোষ। আইনকে তৈরি করেছে সেটা আপনারা আগে বিচার করুন। আপনারা তো তদন্ত কমিশন গঠন করেছে, তদন্ত কমিশনের রিপোর্টটা কোথায়? সুপ্রিম কোর্টের কাছেও আমার একটা প্রশ্ন, আইনে কোর্টের কাছে প্রশ্ন করা কিন্তু হয়তো অপরাধও হইতে পারে। আমাদেরকে যখন বয়সের ছাড় দিল, এটা 2022-এর 31 মার্চ বা 2024-এর 31 মার্চ না হয়ে কিভাবে 2023-এর 31 মার্চ হলো, সেটা নিয়ে একটু মনের মধ্যে সন্দেহ। আপনার জাজমেন্ট কপিটা দেখুন। সুপ্রিম কোর্ট অর্ডার করে দিয়েছে শুধুমাত্র আমাদের এজ রিল্যাক্সেশন শুধুমাত্র 2023-এর 31 মার্চ। সেটা তো 22-এর মার্চও হইতে পারতো বা 24-এর মার্চও হইতে পারত। আর তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরা, তারা যে আবেদনটা করেছিল, ওই আবেদন মূলে কাদের সাজা হলো, কাদের অধিকার ফিরে পেল? জাজমেন্ট মূলে কি দেখলাম আমরা? রাজ পর্যন্ত যারা আবেদন করেছিল তারাও কোনো কিছু পায়নি, এবং যারা কোনো পক্ষেই ছিল না তাদের উল্টে সাজা দেওয়া হলো। আবার ওটার মধ্যেও আর একটা প্রশ্ন, 125 দিয়ে আমাদের মধ্যে থেকে চাকরি থেকে টার্মিনেট হয়ে আবার টেট পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পর সার্ভিস ল্যান্ডটা আবার কাভার হয়। তো এই চাকরিটা বেআইনি কোনখানে? কোর্ট বলেছে চাকরি থেকে টার্মিনেট এবং টেট পরীক্ষা দেওয়ার পর চাকরি পাওয়ার পর আবার সেই চাকরি সার্ভিস ল্যান্ডটা কাভার হয়। এই চাকরির বেআইনি কোথায়? আপনারা চিন্তা করে দেখেছেন কোনো একদিন?
এই চাকরি পাওয়ার পর এই চাকরি যদি কাউন্ট হয় তো আমার এই চাকরিও তো কাউন্ট হওয়ার কথা, থাকার কথা। আমি যদি প্রশ্ন করি, বর্তমান রাজ্য সরকার আর একবার আমাদের জন্য ওয়ান টাইম রিল্যাক্সেশন, আমরা কই ক্যাটাগরির শিক্ষক, টেট 1 টেট 2 এসটিজিটি এসটিপিজিটি, রাজ্য সরকার কি করলো? শুধুমাত্র টেট 1 টেট 2 এসটিজিটি এসটিপিজিটির সার কোথায়? আমি এখন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আপনি টেট এসটিজিটি এসটিপিজিটির সার নিয়ে আসুন না, আমি পরীক্ষা দিয়ে আমি দেখিয়ে দেবো আমি যোগ্য না অযোগ্য। আমার তো সুযোগই দিলেন না। সুযোগ দিছে, সুযোগের তো আমার কোনোখানে না কুটে আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিল, আবার ওয়ান টাইম যখন রিল্যাক্সেশন আপনারা এনেছেন এখানে কি আমার সুযোগ দিল অংশগ্রহণ করার জন্য? আবার আমাদেরকে আবার পরীক্ষার জন্য উপদেশ দেন, কি পরীক্ষা? আবার এসটিজিটি এসটিপিজিটি ছাড় নিয়ে আনুন না আপনারা, ডিএলএড বিএড ছাড়া, তখন বিচার করুন আপনার যোগ্য না অযোগ্য। সুযোগের কোনো ব্যবস্থাই করলো না, পরিষ্কার বলে দিল অযোগ্য। এবং কিছুদিন আগে আবার উনি পরিবর্তন করলেন। আমাদের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই, সরকারের ভুলের কারণে নাকি আমাদের চাকরি চলে যায়। সরকারের ভুলের কারণে যদি আমাদের চাকরি চলে যায় সেই ভুলের খেসারতকে আমরা নিব, সেই ভুলের খেসারত সরকারকেই নিতে হবে। তার জন্যই আমি আবেদন করি আপনারা আমাদের অধিকারকে ফিরিয়ে দেন। আপনারা কিভাবে ফিরিয়ে দেবেন সেটা আপনারাই বিচার করুন, কিন্তু ফিরিয়ে দিতেই হবে। তাই আমি অনুরোধ রাখতে চাই 10,323 সকল শিক্ষক শিক্ষিকাকে, আমাদের যে ঐক্যটাকে আপনারা যে কোনো আকারে ধরে রাখার চেষ্টা করুন। বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে আমাদের ওই ঐক্যটাকে ভাঙার জন্য, কিন্তু আর কোনোদিন ভুল পথে যাবেন না আপনারা। কারণ পরীক্ষা দিয়েই যদি চাকরি নিতে হয় সংগঠনের কোনো অস্তিত্ব থাকার দরকার না। একটা কথা বলে দিতে চাই, পরীক্ষা দিয়ে যদি চাকরি নিতে হয় সংগঠনের দরকার নেই। সংগঠন ছেড়ে আমাদের এখানে আসুন, আপনাদের জন্যও আপনার পরীক্ষা বসুন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনাদের চাকরির জন্য আমরা এই মঞ্চ থেকে আবেদন রাখি রাজ্য সরকারের কাছে, আমাদেরকে ভুল বুঝলে হবে না। আপনাদের জন্যই আমাদের এই লড়াই সংগ্রাম, শুধু আমাদের জন্য না। কারণ আমরা 10,323-এর জন্য লড়াই সংগ্রাম করছি, আপনারা করছেন শুধুমাত্র আপনাদের সংগঠনে যাদের নাম আছে তাদের জন্য। তাহলে তো আপনারা তো কি বলবো, ভাষা তো প্রকাশ করার কোনো যোগ্য না আপনারা। বাজারে গেলে কি হয়, কিছু কমিশনদারি সামনে দাঁড়িয়ে থাকে, সে শুধুমাত্র কমিশন নেয়, সে জিনিসও নিয়ে আসে না আর জিনিসও বিক্রি করে না, মাঝখানে সে কি কমিশন নেয়। আমরা কি বলি তাদেরকে কি বলি আমরা? হয়তো দালালগিরি করা থেকে বিরত থাকাটাই ভালো। কিন্তু আমার বক্তব্য না, মঞ্চের বক্তব্য, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা দালাল হিসাবে আইডেন্টিফাই করি। কারণ শিক্ষক হিসাবে দালালগিরি না করাটাই ভালো, কারণ শিক্ষকের যে চরিত্র সে দালালগিরি করার চরিত্র না। শিক্ষকের চরিত্র ছাত্রকে মানুষ গড়ার জন্য, দালালগিরি শেখানোর জন্য না। তাই আমি অনুরোধ রাখবো আমাদের এই অক্ষরটাকে যেন বাংলার কোনো ষড়যন্ত্র চেষ্টা করবেন না। ওনারা কালকে একটা পুষ দিয়েছে, আমি দেখেছি, আমাদের সাথে নাকি ইউজিটিরা নাই। 10,300 শুধু জিটি প্রশ্ন করা দরকার। যাই হোক, আমার পরবর্তী অনেক বক্তা আছে, ওনাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই যে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন।